প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি বরিশাল বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে নিই। 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সুমি ট্রেডার্সের হিসাব বই হইতে নিম্নোক্ত তথ্যবলী নেওয়া হয়েছে। 1 নম্বর, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 56,000। 2, আদায়ের জন্য প্রেরিত 15,000 টাকা, 25,000 টাকা ও 30,000 টাকার মোট 3টি চেকের মধ্যে প্রথম চেকটি আদায় হয়েছে। 3, 20,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। 4, ব্যাংক দেনাদার হতে 20,000 টাকা আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। 5, ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ 7,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। আর 6, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 2,500 টাকা এবং ধার্যকৃত চার্জ 1,500 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। এবার দেখেন কতে বলা হয়েছে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। ডেবিট মেমোরেন্ডাম বলতে বোঝায় ব্যাংক যেগুলো আমাদের হিসাব থেকে বিয়োগ করে সেগুলো ডেবিট মেমোরেন্ডাম বোঝায়। তার মানে ব্যাংক আমাদের নামে যেগুলো ডেবিট করে সেগুলোই ডেবিট মেমোরেন্ডাম। আর ক্রেডিট মেমোরেন্ডাম হলো ব্যাংক যেগুলো আমাদের অ্যাকাউন্টে যোগ করে অর্থাৎ টাকা বাড়ায় সেগুলোই হলো ক্রেডিট মেমোরেন্ডাম। তো এখানে যেহেতু আমাদের ডেবিট মেমোরেন্ডাম করতে বলা হয়েছে, তার মানে যেগুলো শুধুমাত্র ব্যাংক বিয়োগ করে সেগুলোই আসবে। তো এখানে প্রথম দেখেন 5 নাম্বার, ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ 7,000 টাকা। তো ব্যাংক যখন আমাদের হয়ে বিমার কিস্তি পরিশোধ করবে তখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংক এই 7,000 টাকা বিয়োগ করবে, সেজন্য এটা ডেবিট মেমোরেন্ডামের মধ্যে পড়বে। তাহলে আমরা প্রথমেই লিখি ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ। ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ। বিমার কিস্তি পরিশোধ। তো ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ কত টাকা? 7,000 টাকা। প্রথম টাকার ঘরে আমরা লিখলাম 7,000। এবার দেখেন পরের আইটেম কি বলা হয়েছে যে ধার্যকৃত, মানে নাম্বারে 6 নম্বরে কোনটা আসবে? দেখেন 6 নম্বরের শেষে ব্যাংক ধার্যকৃত চার্জ, তার মানে ব্যাংক চার্জ বাবদ আমাদের হিসাব থেকে কেটে নিয়েছে 1,500 টাকা, এটাও ডেবিট মেমোরেন্ডাম। তাহলে আমরা এখানে লিখব যে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। ব্যাংক কর্তৃক ধার্যকৃত কর্তৃক কত টাকা? 1,500 টাকা। তাহলে আমরা বললাম 1,500 টাকা। এবার দেখেন এই দুইটা যোগ করে হচ্ছে আমাদের 8,000 টাকা, আমাদের মেমোরেন্ডামের। এবার খতে বলা হয়েছে আমানতকারীতে পূর্বিত জাবেদা দেখাও। যে বইতে সংগ্রহ করি দান বই, সেইকে এই বই আমাদের বই বলা হয়। মানে পাশে দেখেন ব্যাখ্যার আমরা জাবেদা করব কিন্তু ব্যাখ্যা দেব না। তো আমানতকারীর বই বলতে যেগুলো ব্যাংক দেখা যাচ্ছে হিসাবভুক্ত হয়েছে কিন্তু আমাদের বইতে হিসাবভুক্ত করিনি, শুধুমাত্র সেইগুলোরই এখানে জাবেদা দিতে হবে। তো এখানে প্রথমে দেখেন 4 নাম্বার, ব্যাংক দেনাদার হতে 20,000 টাকা আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে ব্যাংক আদায় করেছে কিন্তু আমাদের বইতে আমরা এখনও লিখিনি, তার মানে আমাদের বইতে জাবেদা দেওয়া মানে আমাদের বইতে লেখা, সেই জন্য আমরা এটা কি করব? জাবেদা দেব। আর জাবেদা করতে হলে আমাদের প্রথমে পক্ষ বের করে নিতে হবে, ঠিক এইভাবে। তো মনে রাখবেন যে ব্যাংক দেনাদার হতে 20,000 টাকা আদায় করেছে, এর মানে হলো যে ব্যাংক কর্তৃক দেনাদারের কাছ থেকে আদায়। তাহলে এখানে পক্ষ বের করতে হবে ঠিক এইভাবে। কি হলো? ব্যাংক কর্তৃক আদায় করলো, তার মানে ব্যাংক আদায় করে কি করলো? ব্যাংকের যে আমার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের সাথে যোগ করে দেবে, তাহলে ব্যাংক হিসাবে একটি পক্ষ। আর যেহেতু আদায় করা হলো কার কাছ থেকে? দেনাদারের কাছ থেকে, তাহলে দেনাদার হিসাব আরেকটি পক্ষ। তাহলে আমরা এখানে দুটি পক্ষ পেয়ে গেলাম, একটি হলো ব্যাংক হিসাব আর একটি হলো দেনাদার। তবে দেনাদার অথবা প্রাপ্য যে কোনো একটি লিখলেই হবে। তাহলে আমরা এখানে প্রথমে আগে তারিখটা লিখব 2023। এরপরে যেহেতু আমরা এখানে ডিসেম্বর মাসে অঙ্ক করছি তাই ডিসেম্বর 31, প্রত্যেকটা লেনদেনেরই একই তারিখে আমরা লিখব। তাহলে আমরা এবার পক্ষ, আমরা এখানে সিরিয়াল নাম্বারটাও দিয়ে দিতে পারি পাশে, আরও সুন্দর হবে। তাহলে আমাদের পক্ষ দুইটা কি? আগে ব্যাংক হিসাব একটি পক্ষ আমরা লিখলাম, আর প্রাপ্য হিসাব একটি পক্ষ। এবার দেখেন আমরা জানি ব্যাংক হিসাব সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে, তাই ব্যাংক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, তাই ব্যাংক হিসাব ডেবিট। আরেকটি পক্ষ হলো প্রাপ্য হিসাব। দেখেন প্রাপ্য হিসাবের কাছ থেকে যখনই আমরা টাকা পেয়ে যাচ্ছি তখনই প্রাপ্য হিসাব যে আমার সম্পদ সেটা হ্রাস পাচ্ছে, আর আমরা জানি সম্পদ হ্রাস পেলে কী হয়? ক্রেডিট। তাহলে এখানে প্রাপ্য হিসাব ক্রেডিট। টাকা হবে কত? 20,000 টাকা। আমরা ডেবিটের ঘরে 20,000, ক্রেডিটের ঘরে এখানে টাকা হয়নি, ব্যাংকে যে
করে বিয়োগ করে নেয়। তাহলে আমরা ঠিক এইভাবে পক্ষ বের করব। কি পরিশোধ করা হলো? বিমার কিস্তি, তার মানে বিমা হিসাব একটি পক্ষ। আর যেহেতু ব্যাংক পরিশোধ করেছে তার মানে আমাদের ব্যাংকের টাকা এর আশপাশে, তাই ব্যাংক হিসাব আরেকটি পক্ষ। তাহলে আমরা এখানে 5 নাম্বার দিয়ে আমরা ওই একই তারিখে আমরা এখানে পক্ষ দুইটা আগে লিখে নেব। সেটা হলো বিমা খরচ ডেবিট, বিমা খরচ হিসাব, আরেকটি পক্ষ হলো ব্যাংক হিসাব। এবার দেখেন বিমা খরচ, আমরা জানি বিমা খরচ আর খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই লেনদেনের ফলে আমাদের বিমা খরচ কি আছে? বৃদ্ধি পাচ্ছে, তাই বিমা খরচ হিসাব ডেবিট। আরেকটি পক্ষ হলো ব্যাংক হিসাব। আমরা জানি ব্যাংক সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। যেহেতু এখানে আমরা ব্যাংকের মাধ্যমেই আমরা এই বিমার খরচটা পরিশোধ করছি, তার মানে আমাদের ব্যাংক সম্পদ হ্রাস পাচ্ছে, তাই এখানে ব্যাংক হিসাব কী হবে? ক্রেডিট। আর টাকা হবে কত? 7,000। তার মানে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু বিমা খরচ বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট, আর ব্যাংক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু ব্যাংকের টাকা এর হ্রাস পাচ্ছে তাই ব্যাংক হিসাব এখানে ক্রেডিট। এবার দেখেন পরের লেনদেনে এখানে আমাদের 6 নাম্বারটা। 6 নম্বরে দেখেন বলা হয়েছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, তার মানে ব্যাংক আমাদেরকে সুদ দিল। তাহলে এখান থেকে পক্ষ বের করতে হবে ঠিক এইভাবে, ব্যাংক আমাদেরকে কী দিল? সুদ দিল। তাহলে ব্যাংক সুদ হিসাবে একটি পক্ষ। আর ব্যাংক সুদ দেওয়ার ফলে ব্যাংকে আমাদের যে টাকা আছে সেই টাকার সাথে ব্যাংক কী করবে? যোগ করে দেবে। তার মানে আমাদের ব্যাংকের টাকাটা বেড়ে যাচ্ছে। তাহলে আরেকটি পক্ষ হলো ব্যাংক হিসাব। তাহলে আমরা এখানে দুটি পক্ষ আগে লিখে নেব। একটি হলো ব্যাংক হিসাব, আমরা ব্যাংক হিসাব লিখলাম। আরেকটি পক্ষ হলো ব্যাংক সুদ হিসাব, আমরা এখানে ব্যাংক সুদ হিসাব লিখে নিলাম। এবার দেখেন ব্যাংক সম্পদ, আর এই লেনদেনের ফলে আমাদের এই ব্যাংক সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে কী হয়? ডেবিট, তাই এখানে ব্যাংক হিসাব ডেবিট। আরেকটি পক্ষ হলো ব্যাংক সুদ, আমরা জানি ব্যাংক সুদ আমাদের একটি আয় হিসাব, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর এর হ্রাস পেলে ডেবিট হয়। যেহেতু ব্যাংক আমাদেরকে সুদ দিচ্ছে তার মানে আমাদের একটি আয় বৃদ্ধি পাচ্ছে, আর সেই কারণে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই এখানে ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আর টাকা হবে 2500 টাকা, আমরা লিখলাম 2500 টাকা। হ্যাঁ, এবার দেখেন বলা হয়েছে যে ব্যাংক ধার্যকৃত চার্জ, তার মানে ব্যাংক আমাদেরকে কি দিল? ব্যাংক আমাদের হিসাব থেকে কেটে নিল, মানে ওই একই সিরিয়ালে। তো ব্যাংক ধার্যকৃত চার্জ বলতে ব্যাংক লেনদেনের ফলে আমাদের হিসাব থেকে খরচ বাবদ একটা টাকা কেটে নিল। তাহলে কী বাবদ? চার্জ কেটে নিল। তাহলে ব্যাংক চার্জ একটি পক্ষ। আর ব্যাংক চার্জ ব্যাংক থেকে কেটে নেওয়া হচ্ছে, মানে ব্যাংকে আমার যে হিসাব আছে তার থেকে বিয়োগ করা হচ্ছে, তাহলে ব্যাংক হিসাব আরেকটি পক্ষ। তাহলে আমরা এখানে দুটি পক্ষ পেয়ে গেলাম, একটি হলো ব্যাংক চার্জ হিসাব, আরেকটি হলো কি? ব্যাংক হিসাব। দেখেন ব্যাংক চার্জ একটি কি? খরচ, আর আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু এখানে ব্যাংক চার্জ খরচ বৃদ্ধি পাচ্ছে তাই ডেবিট। আরেকটি পক্ষ ব্যাংক হিসাব, তো আমরা জানি ব্যাংক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু ব্যাংক থেকে কেটে নিচ্ছে তার মানে আমার ব্যাংকের টাকা হ্রাস পাচ্ছে, তাই এখানে ব্যাংক হিসাব কী হবে? ক্রেডিট হবে। আর টাকা হবে কত? 1500। এই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার দেখেন গতে বলা হয়েছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তো প্রথমে জেনে নিই ব্যাংক সমন্বয় বিবরণী কি। ব্যাংক সমন্বয় বিবরণী হলো আমরা যে ব্যাংকের সাথে যে লেনদেন করি তার হিসাব নিকাশের প্রয়োজন হয়। এর জন্য আমরা আমাদের বাড়ির একটা বইতে সংরক্ষণ করি যার নাম নগদান বই, আর ব্যাংক তার বইতে একটা সংরক্ষণ করে হিসাব, তার নাম হলো ব্যাংক বিবরণী বা পাস বই। অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কারণে এই দুই বইয়ের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়, আর তার জন্যই মূলত এই ব্যাংক সমন্বয় বিবরণী করা হয়। তো এখানে আরেকটা কথা বলেছে যে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তো একক জের পদ্ধতি বলতে বোঝায় যে আমাদের যেহেতু বই দুইটা, একটা হলো নগদান বই আর একটা হলো পাস বই, তাহলে আমরা যে কোনো একটা বইয়ের উদ্বৃত্ত নিয়ে অঙ্কটা শুরু করব, আর তাহলে আমাদের আরেকটি বইয়ের উদ্বৃত্ত বের হবে। যে এখানে যেহেতু দেখেন আমাদের নগদান বইয়ের উদ্বৃত্ত দেওয়া আছে, তাই এই নগদান বইয়ের উদ্বৃত্ত নিয়ে আমরা অঙ্কটা শুরু করব। আর নিচেই আমাদের উদ্বৃত্ত যেটা বের হবে সেটা হলো পাস বই বা ব্যাংক বিবরণী বই মোতাবেক ব্যাংক উদ্বৃত্ত। এইটাই হলো একক জের পদ্ধতি। তার মানে একক জের পদ্ধতিতে যে কোনো একটা বই নিয়ে শুরু করতে হয়, আর যেই বই নিয়ে শুরু করতে হয় সেই বইতে যদি বেড়ে থাকে তাহলে বিয়োগ হবে, আর যদি কমে থাকে তাহলে কি হবে? যোগ হবে। অর্থাৎ যদি নগদান বই নিয়ে শুরু করি তাহলে নগদান বইতে যদি কম থাকে তাহলে যোগ, আর যদি বেশি থাকে তাহলে বিয়োগ। তো এখানে দেখেন আমরা নগদান বই নিয়েই শুরু করব, কারণ এখানে নগদান বইয়ের উদ্বৃত্তই দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই লিখে নেব যে নগদান বই মোতাবেক বা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এইটা আমরা আগে লিখে নিলাম। তো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কত? 56,000 টাকা। এটা আমরা শেষ টাকার ঘরে লিখে নেব। এরপরে এর সাথে কিছু যোগ হবে আর কিছু হবে বিয়োগ। তো আমরা এখানে যোগ আর বিয়োগ এইভাবে লিখে নিলাম।
এবার দেখেন আমরা এক এক করে লেনদেনগুলো পড়ি আর যোগগুলো যোগ করব, বিয়োগগুলো বিয়োগ করব। দেখেন 1 নাম্বার তো আমরা আগেই লিখে নিছি। তো 2 নম্বরে দেখেন আদায়ের জন্য প্রেরিত 15,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকার মোট 3টি চেকের মধ্যে প্রথম চেকটি আদায় হয়েছে। তার মানে আমরা হয়তো কোনো একজন ব্যক্তির কাছ থেকে চেক পেয়েছি, 3টা চেক। তো এই চেকটা আমরা আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছি। এর মানে হলো যে যার কাছ থেকে আমরা চেক পেয়েছি তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আমার অ্যাকাউন্টে যোগ করে দেবে। কিন্তু ব্যাংক এই কাজটা করেছে মাত্র প্রথম চেকটির। তার মানে প্রথম চেকটি ব্যাংক আদায় করতে সক্ষম হয়েছে। আর পরের যে 2টা চেক, এই 2টা চেক ব্যাংক এখনও আদায় করতে পারিনি। তার মানে আমরা যখন আদায়ের জন্য ব্যাংকে জমা দিয়েছিলাম তখন আমরা কি করেছিলাম? যোগ করেছিলাম। আর যেহেতু ব্যাংক আদায় করতে পারিনি, তার মানে ব্যাংক এখনও ওই 2টা চেক যোগ করিনি। তার মানে ব্যাংকের বইতে কম আছে আর আমার বইতে কি আছে? বেশি আছে। যেহেতু আমাদের বইতে বেশি আছে তাই আমরা এখন কি করব? যেহেতু আমাদের বই নিয়েই শুরু করেছি, মানে নগদান বই, তাই আমাদের বইতে বেশি আছে, তাই কি করব? বিয়োগ করব। তাহলে আমরা যে 2টা চেক এখনও আদায় করতে পারিনি সেই 2টা চেক আমরা এখন কি করব? বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখব জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে আমরা এখানে 1 নাম্বার দিয়ে লিখব জমাকৃত চেক, জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক আদায় হয়নি। টাকার পরিমাণটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। টাকা হলো যে আপনার 25,000 আর 30,000, তার মানে 55,000। তাহলে 25,000 যোগ 30,000, এই 2টা টাকা মিলে আমাদের প্রথম টাকার ঘরে আমরা লিখলাম 55,000 টাকা। এইটা ছিল আমাদের 2 নাম্বার লেনদেন। এরপরে দেখেন 3 নম্বরে বলা হয়েছে যে 20,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে আমরা একজনকে চেক দিয়েছিলাম, ইস্যু করেছিলাম, মানে একজন পাওনাদার বা যে কোনো একজন ব্যক্তিকে চেক দিয়েছিলাম, কিন্তু উনি এখনও চেক তুলে নেয়নি। তার মানে কি? ব্যাংকে উপস্থাপিত হয়নি, তার মানে ব্যাংক থেকে এখনও তুলে নেয়নি। তো যখন আমরা চেকটা ইস্যু করেছিলাম তখন কিন্তু আমার বাড়ির বইতে আমি বিয়োগ করেছিলাম। যেহেতু সে তুলে নেয়নি তার মানে আমার বাড়ির বইতে কি আছে? বেশি, মানে সরি, ব্যাংকের বইতে কি আছে? বেশি আছে। আমার বাড়ির বইতে কি আছে? কম আছে। যেহেতু আমরা বাড়ির বইতে বিয়োগ করছিলাম, তাহলে যেহেতু আমাদের বাড়ির বইতে কম আছে তাই এখানে কি হবে? যোগ হবে। তাহলে আমরা 1 নাম্বার দিয়ে লিখব যে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। তো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি কত টাকা? 20,000 টাকা। আমরা এখানে প্রথম টাকার ঘরে 20,000 টাকা লিখে নিলাম। এবার দেখেন 4 বলা হয়েছে ব্যাংক দেনাদার হতে 20,000 টাকা আদায় করেছে। তার মানে আমাদের ব্যাংক আমাদের হয়ে মানে দেনাদারের কাছ থেকে টাকা আদায় করেছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তার মানে ব্যাংক যখনই আদায় করেছে আমাদের পক্ষে তখনই আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কি করেছে? যোগ করেছে। যেহেতু আমাদের বইতে আমরা এখনও লিখিনি, তার মানে আমাদের বইতে যোগ করতে পারিনি, তার মানে আমাদের বইতে কম আছে, সেই জন্য এটাও কি হবে? যোগ করতে হবে, যেহেতু কম আছে। তাহলে আমরা এখানে লিখব ঠিক ওইভাবে যে দেনাদার ব্যাংক দেনাদার হতে আদায় নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক বা দেনাদার হতে আদায়, ব্যাংক কর্তৃক দেনাদার হতে আদায় যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক কর্তৃক দেনাদার হতে আদায়, এই পর্যন্ত লিখলেও হয় যে ব্যাংক কর্তৃক দেনাদার হতে আদায়, নগদান বইতে লেখা হয়নি, এটুকু লিখলে একটু ভালো হয়, না লিখলেও হবে। তো 20,000 টাকা। এবার দেখেন 4 গেল 5 ব্যাংক কর্তৃক বিমা কিস্তি পরিশোধ। তার মানে ব্যাংক আমাদের হয়ে একটা বিমার কিস্তি পরিশোধ করেছে যা নগদান বইতে লেখা হয়নি, মানে আমাদের বইতে আমরা এখনও লিখিনি। তো দেখেন ব্যাংক যদি আমাদের হয়ে কোনো খরচ বা কিস্তি পরিশোধ করে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কি করবে? বিয়োগ করবে। তার মানে আমাদের ব্যাংকে এটা টাকা কম আছে, কিন্তু আমার বাড়ির বইতে এখনও লিখিনি, তার মানে আমার বাড়ির বইতে যে বিয়োগ করবো সেই কাজটা করিনি। তার মানে বাড়ির বইতে কি আছে? বেশি আছে। যেহেতু বাড়ির বইতে বেশি আছে সেহেতু বাড়ির বই থেকে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা এখানে লিখব যে ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ, ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ, ব্যাংক কর্তৃক বিমার কিস্তি পরিশোধ কত? 7,000 টাকা। এইটাই হলো আমাদের 5 নাম্বার। এরপরে দেখেন 6 বলা হয়েছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। তার মানে ব্যাংক আমাদেরকে সুদ দিয়েছে, আর ব্যাংক যদি আমাদেরকে সুদ দিয়ে থাকে তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কি করবে? যোগ করবে। কিন্তু আমরা নগদান বইতে এখনও লিখিনি, তার মানে আমার নগদান বইতে যোগ করিনি, তার মানে নগদান বইতে কি আছে? কম আছে। তাহলে কি করব? আমরা যোগ করব। তাহলে এখানে 3 নাম্বার দিয়ে লিখব ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ।
যা নগদান বইতে লেখা হয়নি, অথবা এই পর্যন্ত লিখলেও হবে। তো ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ কত? 2500 টাকা আমি লিখলাম। এরপরে দেখেন ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, তার মানে ব্যাংক আমাদের হিসাব থেকে কেটে নিয়েছে। তো আমাদের বিষয় হিসাব থেকে কেটে নিয়েছে, কিন্তু আমরা এখনও আমাদের বইতে লিখিনি, তার মানে আমাদের বই থেকে বিয়োগ করিনি। তাহলে আমাদের বইতে কি আছে? বেশি আছে। কিন্তু ব্যাংকের বইতে যেহেতু বিয়োগ করেছে, ব্যাংকের বইতে কম আছে, আমাদের বইতে যেহেতু বেশি আছে, তাহলে কী করবো? এখন বিয়োগ করব। যেহেতু আমাদের বই নিয়ে শুরু করেছি, তাহলে আমরা এখানে লিখব 3, ব্যাংক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। তো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ কত? 1500 টাকা। তাহলে আমরা এই 1500 টাকা লিখলাম। এইবার দেখেন আমাদের আর কোনো আইটেম নেই, এবার আমরা কি করব? যোগ করব। তো প্রথমে দেখেন আমাদের ছিল 56,000, তার সাথে যোগগুলো যোগ করতে হবে। তো যোগগুলো মোট দেখেন 42,000, 20 20 আর 2500, তার মানে 42,500। এইবার এই 42,500 56,000-এর সাথে যোগ করলে হবে 98,500। তার সাথে বিয়োগের আইটেমে দেখেন 55,000, 7,000 আর 1,500 হবে এখানে 63,500। এই 63,500 আমরা 98,500 থেকে বিয়োগ করলে হবে 35,000। আর এইটাই হলো আমাদের ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আমরা এখানে লিখব ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা? 35,000 টাকা। এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।